ওসিপি মিন্স ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইজ এ কম্বিনেশন ড্রাগ, কম্বিনেশন অফ কি কি আছে, একটা ইস্ট্রোজেন একটা প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ডিফারেন্ট ডেরিভেটিভস গুলো ইউজ করা হয় ডিপেন্ডিং অন মানে এদের অ্যাডভার্স এফেক্টের উপর ডিপেন্ড করে কোনো কম্পোনেন্ট কম বেশি বা ইয়ে করে ইউজ করা হয়। রিফাম্পিসিন অ্যান্ড ওসিপি। রিফাম্পিসিন ইজ এন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, ঠিক আছে। রিফাম্পিসিনে যে এটা দেখে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, মেকানিজম অফ অ্যাকশন, এগুলো যখন ওদের টিবি পড়ানো হবে তখন আসবে, ঠিক আছে। এখানে জাস্ট ইন্টারঅ্যাকশনটা কি রকম হবে, রিফাম্পিসিন এন্ড ওসিপি দ্যাট ইজ এ কম্বিনেশন অফ ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। ইট ইজ ওরালি দেওয়া হয়, ওরালি দেওয়া হলে ইট ইজ মেটাবলাইজড ইন দ্য লিভার, ঠিক আছে, বাই ডিফারেন্ট সাইটোক্রোম P450 এনজাইম, ঠিক আছে। আর এনজাইম ইনডিউসার যদি কিছু ড্রাগের নাম যখন একদম জেনারেল ফার্মা পড়ানো হয়েছিল তখন যদি কিছু দেখে থাকিস, তাদের মধ্যে একটা আছে এই রিফাম্পিসিন। Rifampicin is an enzyme inducer drug. Rifampicin is a drug that induces different hepatic microsomal enzymes. So it will increase the metabolism. যদি একসাথে কম্বাইন করে কোনো একটা জায়গায় ইউজ করা হয়, যে ডিপেন্ডিং অন একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ফিমেল, তার টিবি হতেই পারে, সে টিবি হয়েছে, আবার এদিকে সে ওরাল কন্ট্রাসেপটিভ পিলও ইউজ করছে অ্যাজ এ মেথড অফ কন্ট্রাসেপটিভ মেথড হিসেবে সে কন্ট্রাসেপটিভ পিল ইউজ করছে। তখন তাহলে কি হতে পারে ইন্টারঅ্যাকশন, যে রিফাম্পিসিন অ্যাজ অ্যান অ্যান্টি টিউবারকুলার ড্রাগ ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ টু মানে টিবিটাকে কিওর করতে হলে বা এলিমিনেট করতে হলে তার রিফাম্পিসিন ইউজ করতেই হবে, ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। যদি টিবি রেজিমেন যখন আসবে তখন দেখবি যে টু টাইপের রেজিমেন ইউজ করা হয়, একটা ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 ডিফারেন্ট সিচুয়েশনে। তা সেখানে কিন্তু দুটোতেই কিন্তু ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগে রিফাম্পিসিন আছে, অ্যান্ড ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ অ্যান্ড থ্রু আউট দ্য ট্রিটমেন্ট কিন্তু রিফাম্পিসিন থাকবে, থ্রু আউট দ্য ট্রিটমেন্ট, ঠিক আছে। টোটাল যে 6 মান্থস অ্যান্ড 8 মান্থস টিউবারকুলোসিস ট্রিটমেন্ট হয় ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2-তে, সেটাতে পুরোটাতেই কিন্তু রিফাম্পিসিন থাকবে। তাহলে তখন ইউজ করলে কি হবে, রিফাম্পিসিন এর যে property রয়েছে pharmacological property as a it is an enzyme inducer drug, it will induces different cytochrome P450 enzymes and it will increase the metabolism of the estrogen and progesterone, that is a component of oral contraceptive pill. তাহলে estrogen and progesterone যদি এরকম মেটাবলিজম বেড়ে যায় তাহলে there is a chances of contraception failure, তাহলে alternative method of contraception should be used. এটা তাহলে কি টাইপের ইন্টারঅ্যাকশন হবে, ফার্মাকোকাইনেটিক না ডাইনামিক? কাইনেটিক টাইপ অফ ইন্টারঅ্যাকশন, বিকজ দ্যাট ইজ as rifampicin increases the enzymatic activity and the enzymes are responsible for metabolizing the estrogen and progesterone that is present in the oral contraceptive pill. তাহলে it should be avoided. Alternative method of contraception এ যেতে হবে, টিবির ওষুধ তো বন্ধ করাটা ঠিক হবে না, তাহলে অল্টারনেটিভ মেথড অফ কন্ট্রাসেপশন। এরপরে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রামাডল অ্যান্ড সিটালোপ্রাম। তো সিএনএস আগে হয়ে গেছে, সিটালোপ্রাম কোন গ্রুপের ড্রাগ? সিটালোপ্রাম, এসিটালোপ্রাম, ট্রামাডল, সিটালোপ্রাম বা ধরে নেন এনি SSRI, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। তার মানে ইট ইজ অ্যান যে সিটালোপ্রাম কি করে, ইট ইনহিবিট দ্য রিআপটেক অফ সেরোটোনিন ফ্রম দ্য নার্ভ এন্ডিং, ঠিক আছে, সো দ্যাট সেরোটোনিন ক্যান অ্যাক্ট লঙ্গার, ঠিক আছে, সেরোটোনিন ক্যান অ্যাক্ট লঙ্গার, ঠিক আছে। সেরোটোনিন এবার ওইখানে আর যাচ্ছি না, সেরোটোনিন প্রপার্টি। এবার ট্রামাডল কিভাবে কাজ করে? ট্রামাডল ইজ এ ট্রামাডল কি মানে কি, প্রথমে কি হিসাবে ইউজ করা হয় ট্রামাডল? প্রথমে অ্যানালজেসিক হিসাবে ইউজ করা হয়, মানে টু রিডিউস দ্য পেইন, ঠিক আছে। এবার এর অনেকগুলো প্রপার্টি রয়েছে, তার মধ্যে এবার যেটি বলছে ইয়ে প্রপার্টি কি, মানে অ্যানালজেসিক প্রপার্টি কি কি দিয়ে হয়? ওয়ান ইজ ইট ইনহিবিট,
না ইনহিবিট না, প্রথমে লিখে দে উইক মিউ ওপিওয়েড রিসেপ্টর অ্যাগনিস্ট, উইক অ্যাগনিস্ট অফ mu opioid receptor. There are three type of receptor for the opioids. Opioids এ কি receptor আছে? Mu, kappa and delta. তাহলে এটা হচ্ছে weak mu opioid receptor agonist. ঠিক আছে? Tramadol is a weak mu opioid receptor agonist. আর additional property কি আছে? It reduces the uptake of the 5-hydroxytryptamine means serotonin and norepinephrine from the nerve ending. It reduces the uptake of the 5-hydroxytryptamine or সেটাকে সেরোটোনিনও বলা হয় and আর এটা কি norepinephrine. It reduces the neuronal reuptake of 5-hydroxytryptamine or serotonin and norepinephrine. তাহলে কি হবে যদি citalopram that is a selective serotonin reuptake inhibitor that increases the serotonin or 5-HT concentration in the nerve ending. আবার এটাও কি করছে, এটাও weak mu opioid receptor agonist, so it can reduce the pain or যে analgesic property টা রয়েছে সেটা এইভাবে আসবে mu opioid receptor agonist আর কিছুটা serotonin reuptake এই norepinephrine reuptake inhibition দিয়েও কিছুটা হয়। আর এছাড়া আর কি প্রপার্টি রয়েছে 5-hydroxytryptamine reuptake inhibition, তাহলে সেখানে চান্সেস কি হবে, there is a increase in the concentration of serotonin, chances of serotonin in the body, so there is a chance of precipitation of serotonin syndrome. serotonin excess হলে যেগুলো হতে পারে, serotonin excess হলে কি হতে পারে, what are the effect of serotonin excess? সেরোটোনিন এক্সেস হলে কি হতে পারে, প্রথমে যেটা হয় রেস্টলেসনেস, মানে এগুলো কমন যেগুলো হয় রেস্টলেসনেস, কনফিউশন মানে নিউরোনাল অ্যাক্টিভিটি বাড়লে যেগুলো হয় রেস্টলেসনেস, কনফিউশন, ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট অনেকটা বেড়ে যাবে, জিআই ইউফোরিয়া ঠিক হবে না, ইউফোরিয়ার অন্য দিকটায় চলে যাবে, মানে ওরকম এফেক্ট ইউফোরিক এফেক্টটা দেবে না, হ্যালুসিনেশনের দিকে যেতেই পারে। ঠিক আছে, তাহলে কি বললাম রেস্টলেসনেস হতে পারে, কনফিউশন হতে পারে, হার্ট রেট বেড়ে যেতে পারে, হার্ট রেট বেড়ে গেলে যেটাকে বলে ট্যাকিকার্ডিয়া, সেরোটোনিন বেড়ে গেলে কি হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোটিলিটি বাড়তে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোটিলিটি বাড়লে সেখানে চান্সেস অফ ডেভেলপিং ডায়রিয়া এটা হতে পারে, ফিভার হতে পারে, মানে ইনক্রিজ ফিভারের থেকে বলা উচিত ইনক্রিজ বডি টেম্পারেচার, ইনক্রিজ ইন বডি টেম্পারেচার, ফিভার বা ইনক্রিজ ইন বডি টেম্পারেচার বলতে মাসেল রিজিডিটি, সিভিয়ার মাসেল রিজিডিটি অর টুইচিংও হতে পারে, মাসেল টুইচিং অর রিজিডিটি, ফিভার, শিভারিং মানে জ্বরে যেটাকে অনেক সময় হয় কাঁপে, মাসেল টুইচিং রিজিডিটি সেখান থেকে মাসেল এরকম করে দিয়ে, শিভারিং হলে কি হয়, শিভারিং একটা প্রোটেক্টিভ ফেনোমেনা, শিভারিং কেন হয়, ঠান্ডায় তো অনেকে কাঁপে কেন, টু ইনক্রিজ দ্য বডি টেম্পারেচার, তার মানে সেখানে হতে পারে শিভারিং হতে পারে, মাসেল টুইচিং, রিজিডিটি হতে পারে, আর কি হতে পারে, আর যেগুলো হয় লস অফ কনসাসনেস, আলটিমেটলি ডেথ পর্যন্ত হতে পারে, অ্যান্ড ইনক্রিজ চান্সেস অফ দি কনভালশন, মানে সিভিয়ার কনভালশন, মানে যাদের ক্ষেত্রে সেইজার রয়েছে তাদের প্রেসিপিটেশন বেশি হবে, বা যাদের কনভালশন বা সেইজার সেগুলো হতে পারে। তাহলে দিস আর দ্য সিমটমস অফ দি সেরোটোনিন সিনড্রোম। তাহলে এইগুলো কিন্তু এই citalopram or escitalopram or any type of the SSRI, selective serotonin reuptake inhibitor, মানে দুটো ড্রাগ যারা সেরোটোনিন কনসেন্ট্রেশনটা নার্ভ এন্ডিং এ বাড়িয়ে দেবে, ঠিক আছে, তাহলে তারাই কিন্তু সেরোটোনিন সিনড্রোম প্রেসিপিটেট করতে পারে। ঠিক আছে, কি টাইপের ইন্টারঅ্যাকশন, কাইনেটিক না ডাইনামিক, ডাইনামিক, কারণ এখানে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন এইসব লেভেলে কোনো কাজ নেই। ঠিক আছে, নেক্সট এটা, তারপরে আচ্ছা এটাও তোদের পড়া, মেট্রোনিডাজল এন্ড ইথানল। হ্যাঁ
মেট্রোনিডাজল অ্যান্ড ইথানল। তাহলে মেট্রোনিডাজল অ্যান্ড ইথানল কি হয়? ইথানল ইজ একটা অ্যালকোহল দ্যাট ইজ মেটাবলাইজড ইন আওয়ার বডি। কি দিয়ে মেটাবলাইজড হবে? প্রথমে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, দেন ইট ইজ ফার্দার মেটাবলাইজড বাই অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ। অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ হবে, তো প্রথমে একটা অ্যালডিহাইড হবে, তারপর অ্যালডিহাইড ফার্দার ইজ অক্সিডাইজড, আলটিমেটলি কি হবে? কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার আলটিমেটলি যে বডি থেকে এক্সক্রিটেড হয়ে যাবে। দিস ইজ দ্য পাথওয়ে অফ ইথানল মেটাবলিজম। এবার মেট্রোনিডাজল দিলে যেটা হয় সেটা হচ্ছে ডাইসালফিরাম লাইক রিয়াকশন হয়। তাহলে ডাইসালফিরামটা কি? হোয়াট ইজ ডাইসালফিরাম? What is disulfiram? Disulfiram is the first drug that is approved for alcohol de-addiction. It was the first drug, but it is now in second line alcohol drug that is used for the alcohol de-addiction program. Second line, এটা first drug. যখন প্রথম এসেছিল ডাইসালফিরাম, তাহলে ডাইসালফিরাম কি করতো সেটা বোঝা গেলে এটা বোঝা যাবে যে মেট্রোনিডাজলেও কি হতে পারে। ঠিক আছে, ডাইসালফিরাম অ্যালকোহল ডি-অ্যাডিকশন প্রোগ্রামে আগে ইউজ করা হয়। আর ডাইসালফিরাম কি? এটা অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেজ, এটা একটা কেমিক্যাল নাম আছে, সেটার নাম হচ্ছে টেট্রাইথাইল থাইউরাম ডাইসালফাইড। ঠিক আছে, নাম না জানলেও চলবে, এটা জানা যাবে, টেট্রাইথাইল থাইউরাম ডাইসালফাইড। ঠিক আছে, এবার এটা কি করে? ইনহিবিট করে। কাকে ইনহিবিট করে? অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজকে, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ নয়, অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজকে ইট ইনহিবিট দ্য এনজাইম অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য সাইটোসল, মানে সাইটোপ্লাজমে যেটা থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়াল অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ অ্যান্ড cytosolic aldehyde dehydrogenase will be inhibited by the action of the disulfiram. তাহলে ডাইসালফিরামের এবার মনে করা হয় যে ডাইসালফিরাম ইজ ডাইরেক্টলি নট রেসপন্সিবল ফর দিস এনজাইমেটিক ইনহিবিশন। এটার একটা মেটাবলিক বলতে পারিস প্রোডাক্ট, এটার একটা মেটাবলাইজড হয়ে বডিতে একটা প্রোডাক্ট তৈরি হয়, সেই প্রোডাক্টটাই সুইসাইড ইনহিবিটর হিসেবে অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজকে ইনহিবিট করে, মানে সাবস্ট্রেট হিসাবে অ্যাড হবে, দিয়ে তারপরে সুইসাইডালি ইনহিবিট করবে, মানে এনজাইমটাকে ইউরিভার্সিবলি ইনহিবিট করে। ঠিক আছে, ইরিভার্সিবল সুইসাইডাল ইনহিবিটর। ঠিক আছে, তাকে ইনহিবিট করবে। তাহলে এটা হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য ডাইসালফিরাম রিয়াকশন? কি হবে যদি দেখা যায় যে ব্লাড ইথানল কনসেন্ট্রেশন 5 to 10 মিলিগ্রাম পার ডিএল আছে, তাহলে মোটামুটি হালকা একটা এফেক্ট দেখা যাবে। এরপরে আসছে কি কি এফেক্ট আসবে। তারপরে যদি আরেকটু বেড়ে অ্যাপ্রক্সিমেটলি 50 মিলিগ্রাম পার ডিএল আসে, তাহলে আরেকটু বেশি এফেক্ট হবে। and 125 to 150 মিলিগ্রাম পার ডিএল যখন ইথানল ব্লাড ইথানল কনসেন্ট্রেশন চলে আসবে, তখন এটার লস অফ কনসাসনেস পর্যন্ত করতে পারে। ঠিক আছে, লস অফ কনসাসনেস পর্যন্ত করতে পারে। এইবার কেন হচ্ছে? বিকজ দ্য এনজাইম রেসপন্সিবল ফর ইথানল থেকে কি হবে? অ্যাসিটালডিহাইড তো হবে ইথানল থেকে, মিথানল থেকে কি হয়? মিথানল থেকে ফর্মালডিহাইড হয়, তাহলে এটা থেকে অ্যাসিটালডিহাইড হবে। বিকজ অফ অ্যাকুমুলেশন অফ অ্যাসিটালডিহাইড ইন দ্য টক্সিক লেভেল বা অ্যাসিটালডিহাইডের অ্যাকুমুলেশনের জন্য এই এফেক্ট গুলো আসবে। ফার্স্ট এফেক্ট কি হবে? ফেসিয়াল ফ্লাশিং। ফেসিয়াল ফ্লাশিং, পুরো মুখ লাল হয়ে যাবে। বিকজ অফ, কেন হবে? ভ্যাসোডাইলেটেশন, because of acetaldehyde mediated accumulated acetaldehyde mediated vasodilation। প্রথমে ফেসিয়াল ফ্লাশিং, সিভিয়ার ফেসিয়াল ফ্লাশিং, এতটাই ফ্লাশিং হবে যে স্কারলেট রেড যে কালারটা হয় সেটা নাকি হয়ে যায়। ঠিক আছে, এবং এটা তো সবই তো আমাদের এখানে ইউএসএ বা ইউকে এইসব জায়গা থেকে এসছে, জন্য তাদের কমপ্লেক্সন যেহেতু অনেকটাই হোয়াইট, তাদের ক্ষেত্রে এটা আরো বেশি প্রমিনেন্ট ফেস। আমাদের এখানে কমপ্লেক্সনটা একটু ডার্কার সাইডে, এশিয়া প্যাসিফিক রিজিয়নে, তাহলে এখানে স্কারলেট রেড না বোঝা গেলেও ফেসিয়াল ফ্লাশিংটা হয়তো বোঝা যাবে। হ্যাঁ, তাহলে এটা কনটেক্সচুয়াল, এটা ডিফারেন্ট ইয়েতে জায়গায় ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, ফেসিয়াল ফ্লাশিং এটা স্কারলেট রেড হতে পারে। তারপরে কি হবে? এই ভ্যাসোডাইলেটেশনটা ওভারঅল থ্রু আউট দ্য বডিতে হবে।
তাহলে থ্রু আউট দ্য বডি যদি কিউটেনিয়াস ভ্যাসোডাইলেশন হয় তখন কি হবে, পেরিফেরাল পুলিং অফ ব্লাড হবে, তাহলে কি হবে, সেন্ট্রাল কম্পোনেন্টে ব্লাড কমে যাবে। আর একটা যেটা হয়, সিভিয়ার ভ্যাসোডাইলেশন হলে থ্রবিং হেডেক হতে পারে, অ্যান্ড ফিলিং অফ পালসেশন ইন দ্য নেকে পালসেশন হতে পারে, ঠিক আছে, সেটা ফিল করতে পারবে। আর তার সাথে সাথে থ্রবিং হেডেক বিকজ অফ এক্সট্রিম ভ্যাসোডাইলেশনের জন্য থ্রবিং হেডেক হতে পারে, ঠিক আছে। তাহলে এই গেল দুটো। আর কি হতে পারে, এইবার হচ্ছে আর যে অসুবিধাগুলো হতে পারে সেগুলো যে মোস্ট কমন সেগুলো হচ্ছে তোদের লিখিস, যেগুলো প্রথমেই লিখিস, নজিয়া, ভমিটিং, সোয়েটিং। তারপরে হচ্ছে যেহেতু পেরিফেরাল কম্পোনেন্টে ব্লাড পুল হয়ে যাচ্ছে তাহলে কি হবে, হাইপোটেনশন, সিভিয়ার হাইপোটেনশন। তার সাথে কি হতে পারে, চেস্ট পেইন, মানে ফিলিং অফ একটা চোকিং বা ভেতরে মনে হচ্ছে কেউ ক্রাশ করে দিচ্ছে এরকম একটা ফিলিং হয়, চেস্ট পেইন, হাইপোটেনশন, রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, অর্থোস্ট্যাটিক সিনকোপ, দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যেতে পারে বিকজ অফ পেরিফেরাল পুলিং অফ দ্য ব্লাড। তার সাথে কি হবে, উইকনেস, ভার্টাইগো, ব্লাড ভিশন, চোখে এবার দেখতেও অসুবিধা হচ্ছে, অত্যধিক নেশা হয়ে গেলে অনেক সময় যা হতে পারে, ঠিক আছে, ভার্টাইগো সেটা হতে পারে। তার সাথে সাথে কনফিউশন, এবার হচ্ছে অন্যরকম পুরো ব্যাপারটা। এবং আলটিমেটলি যদি সিভিয়ার ফর্মে হয় তাহলে এই যে একটা সার্টেন কনসেন্ট্রেশনের উপরে গেলে সেটা লস অফ কনসাসনেস পর্যন্ত হতে পারে। সেটা মোটামুটি দেখা যাচ্ছে 125 to 150 মিলিগ্রাম পার ডিএল যদি if the blood ethanol concentration exceeds বা ব্লাড ইথানল কনসেন্ট্রেশন মোর দ্যান 125 মিলিগ্রাম পার ডিএল, তখন কিন্তু লস অফ কনসাসনেস পর্যন্ত হতে পারে ডিউ টু অ্যাকুমুলেশন অফ দি টক্সিক লেভেল অফ দি অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। তাহলে এই প্রবলেম গুলো হতে পারে। তাহলে মেট্রোনিডাজলেও সেম এই ডাইসালফিরাম লাইক রিঅ্যাকশনটা হয়, ঠিক আছে, বিকজ অফ মেট্রোনিডাজল অলসো ইনহিবিট this enzyme aldehyde dehydrogenase and reduces the metabolism of the ethanol, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা কি টাইপের ইন্টারঅ্যাকশন হলো, এনজাইম লেভেলে করলো, একটা অন্যের মেটাবলিজমকে ইনহিবিট করলো, তাহলে কি হবে, কাইনেটিক না ডাইনামিক, কাইনেটিক টাইপ অফ ইন্টারঅ্যাকশন, কাইনেটিক টাইপ অফ ইন্টারঅ্যাকশন হলো, ঠিক আছে। তারপরে দেখি এরপরে হচ্ছে আরেকটা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, আইসোনিয়াজিড অ্যান্ড পাইরিডক্সিন। Isoniazid and pyridoxine. Isoniazid, it is also a isoniazid के short ए लिखा है INH. It is also a anti-tubercular drug, first line anti-tubercular drug. এটা যখন টিবি পড়ানো হবে সেখানে আসবে, ঠিক আছে। শর্টে লেখা হয় INH, INH মানে হচ্ছে আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রাজাইড, সেখান থেকে এসছে INH, আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রাজাইড, সেখান থেকে এসছে আইসোনিয়াজাইড। তাহলে এটা হচ্ছে, এটার সাথে এটার কি রিঅ্যাকশন হতে পারে, পাইরিডক্সিন। পাইরিডক্সিন কি, পাইরিডক্সিন ইট ইজ এ ভিটামিন B6, তাই তো, পাইরিডক্সিন ইজ এ ভিটামিন B6। এবার এটা কি করে, তাহলে পাইরিডক্সিনে যদি সাইড এফেক্ট দেখা যায়, ডিফারেন্ট সাইড এফেক্টস আছে। পাইরিডক্সিন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, অনেকদিন ধরে দিতে হয়, ফার্স্ট লাইন। এটা হচ্ছে থ্রু আউট দ্য ট্রিটমেন্ট, মানে থ্রু আউট দ্য ট্রিটমেন্ট ডিউরেশন, একটা 6 মান্থ একটা 8 মান্থ যে ট্রিটমেন্ট ডিউরেশন আছে, থ্রু আউট দ্য ট্রিটমেন্ট ডিউরেশন এটাকে কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এটার একটা যতদিন এই ড্রাগটা চলবে দেয়ার ইজ এ চান্সেস অফ ডেভেলপিং সাইড এফেক্টস, ডিফারেন্ট সাইড এফেক্টস। তাহলে সেই সাইড এফেক্টস গুলো কি কি, সেই সাইড এফেক্টস গুলো যেগুলো, একটা হচ্ছে প্রথম যেটা করে, ঠিক আছে, খুব এইদিকে মানে নিউরোনাল সাইড এফেক্ট গুলো বেশি যাচ্ছি, ঠিক আছে, যে হেপাটিক ইনজুরি করে, দেয়ার ইজ এ চান্সেস অফ ডেভেলপ ইনক্রিজিং অ্যালানিন অ্যামাইনোট্রান্সফারেজ অ্যান্ড অ্যাসপার্টেট অ্যামাইনোট্রান্সফারেজ, মানে হেপাটিক ট্রান্সঅ্যামাইনেজ গুলো বেড়ে যায়, ঠিক আছে। এবার there is chances of developing liver injury চান্সটা অনেকটা বেড়ে যায়, and as it is increased with the age, মানে যত এজ বাড়বে তত লিভার ইনজুরির চান্সেসটা বাড়বে, ঠিক আছে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি
This is the most common symptom, most common side effect of the isoniazid therapy. That is the peripheral neuropathy. Peripheral neuropathy গুলো কোথায় হয়? Generally in the hands and feet. Hands and the feet. Hands and the feet কি হয়? Paresthesia is the most common symptom. পা জ্বালা জ্বালা করে, যেটা কমনলি আসে আর কি, ঠিক আছে? বার্নিং সেন্সেশন অফ দি হ্যান্ড এন্ড ফিট, ঠিক আছে? এটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। দিস ইজ দ্য মোস্ট কমন। আদার নিউরোনাল যে সিমটমস গুলো হতে পারে, এবার কেন আসছে পরে আসছে, হোয়াই ইট ইনক্রিজেস দ্য চান্সেস অফ সেইজার। সেইজার মানে কনভালশন, যাদের ক্ষেত্রে কনভালসিভ ডিসঅর্ডার যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে চান্সেস অফ কনভালশনটা অনেকটা বেড়ে যাবে। অপটিক নিউরোপ্যাথি অ্যান্ড অ্যাট্রফি, অপটিক নিউরোপ্যাথি অ্যান্ড অ্যাট্রফি হতে পারে। আর কি হতে পারে? মাসেল, ওই যে মাসেল টুইচিং, ডিজিনেস, প্যারাস্থেশিয়া, দিস আর দ্য কমন সিমটমস। এছাড়া কি হয়? স্টুপর, টক্সিক এনসেফালোপ্যাথি সিভিয়ার লেভেলে গেলে হতে পারে, ঠিক আছে? স্টুপর, ঠিক আছে, টক্সিক এনসেফালোপ্যাথি, দিস আর দ্য পরের দিকে গেলে হতে পারে, ঠিক আছে? এমনকি কিছু কিছু সময় অ্যাটাক্সিয়াও দেখা যেতে পারে। তাহলে এই সমস্ত নিউরোনাল সিমটমস গুলো হতে পারে। এবার কেন হয়? বিকজ অফ এই যে পাইরিডক্সিনের যদি দেখা যায় যে অ্যাক্টিভ কম্পোনেন্ট, বা সেটা কি, পাইরিডক্সাল 5' ইট ইজ দ্য অ্যাক্টিভ কম্পোনেন্ট, ঠিক আছে? আর আইসোনিয়াজিড কি করে? আইসোনিয়াজিড এটার সাথে একটা বাইন্ড করে। এই কম্পোনেন্টটা তৈরি করে আইসোনিয়াজিড পাইরিডক্সাল হাইড্রাজিন, হ্যাঁ, and it bound with pyridoxal 5' that is present in the neurons, ঠিক আছে? and এটার সাথে এটা বাইন্ড করে, সো দ্য নিউরনের যে pyridoxal 5' যে স্টোর ছিল that is depleted, and এই pyridoxal 5' is required for synthesis of the gamma aminobutyric acid or GABA, that is an inhibitory neurotransmitter, that is an inhibitory neurotransmitter. তাহলে আলটিমেটলি এটা তৈরি বন্ধ হচ্ছে এবং অন্যান্য আরো অনেক জিনিসপত্র তৈরি বন্ধ হয়। সো দেয়ার ইজ চান্সেস অফ ডেভেলপিং সেইজার এন্ড আদার ডিসঅর্ডার। তাহলে সেই জন্য নিউরোপ্যাথির চান্সেসটা আরো বেড়ে যায়। আর নিউরোপ্যাথির চান্স আরো বেশি কখন হয়? যেখানে ডায়াবেটিস মেলাইটাস থাকতে পারে, পোর নিউট্রিশন, অ্যানিমিয়া, দিস আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর ডেভেলপিং। আর ডায়াবেটিসের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ইমিউনো কম্প্রোমাইজ বা ইমিউন সাপ্রেশন বা ইমিউনো মডিউলেশনটা একটু হয়, তার জন্য ইনফেকশনের চান্স বেশি হয়, সেখানে টিবি হতে পারে। আর টিবি কোন ডেমোগ্রাফিক স্ট্রাটার মধ্যে হয়? লোয়ার সোসিওইকোনমিক স্ট্রাটা, ঠিক আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সেখানে হয়। তাহলে সেখানে পোর নিউট্রিশন ইজ এ কমন ফ্যাক্টর, অ্যানিমিয়া ইজ অলসো এ কমন ফ্যাক্টর। তাহলে এই সমস্ত কন্ডিশনগুলোতে কিন্তু ইয়েটা অনেকটা চান্সেসটা, পেরিফেরাল নিউরোপ্যাথির চান্সেসটা অনেকটা বেড়ে যাবে। আর যদি আইসোনিয়াজিডের এমনকি তাহলে সেই জন্য এটাকে প্রিভেন্ট করার জন্য, টু প্রিভেন্ট দিস, টু রিপ্লেনিশ দ্য পাইরিডক্সাল 5' স্টোর ইন নিউরনস, তাহলে সেইটার জন্য এই বাইরে থেকে পাইরিডক্সিনটা অ্যাড করে দেওয়া হয়। অ্যান্টি টিউবারকুলার ড্রাগ রিজিমেনে আইসোনিয়াজিড থাকলে তার সাথে পাইরিডক্সিনটা দেওয়া হয়। অ্যান্ড দ্যাট ইজ এ, এটা কি টাইপের অফ ইন্টারঅ্যাকশন? ফার্মাকোকাইনেটিক না ডাইনামিক? কাইনেটিক হলো কি? কাইনেটিক একটা কি আরেকটা মেটাবলিজম ফেটাবলিজম কিছু করলো কি? কিছু তো করলো না। আলটিমেটলি রেজাল্ট করলো কোথায়? এটা অ্যাকশন, যে নিউরোপ্যাথি হচ্ছে এই সময়। ইট ইজ এন ফার্মাকো ডাইনামিক টাইপ অফ ইন্টারঅ্যাকশন, ঠিক আছে? আইসোনিয়াজিড অ্যান্ড পাইরিডক্সিন, ঠিক আছে? অ্যান্ড ইট, এবং এটা দেওয়া উচিত না দেওয়া উচিত না? দেওয়া উচিত। ইট ইজ গুড ড্রাগ ইন্টারঅ্যাকশন। আচ্ছা, এরপরে কি আছে? এর পরের গুলো তো সবই রয়েছে হচ্ছে তো
ঠিক আছে, অ্যামক্সিসিলিনটা দিয়ে শুরু করি। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পড়বি তোরা অ্যামক্সিসিলিন অ্যান্ড ক্ল্যাভিউলিনিক অ্যাসিড। অ্যামক্সিসিলিন এটা শর্টে কি বলা হয়, কোঅ্যামক্সিক্ল্যাভ। এখন তোদের পরীক্ষাতেও আছে হোয়াট ইজ why this combination should be used and what is the beneficial effect of this combination and why it should be used, what is the advantage of using amoxicillin along with clavulanic acid. এটা হচ্ছে amoxicillin, that is a antibiotic. কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক? পেনিসিলিন। পেনিসিলিন কোথা থেকে আসছে? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স। বিটা ল্যাকটামের মধ্যে অনেকগুলো আছে, একটা পেনিসিলিন আছে, একটা সিফালোস্পোরিন আছে, একটা হচ্ছে কার্বাপেনাম রয়েছে, আর এটা হচ্ছে অ্যাজট্রিওনাম। মনোব্যাক্টাম আর মনোব্যাক্টামের মধ্যে যেটা রয়েছে অ্যাজট্রিওনাম। দিস আর দ্য ডিফারেন্ট বিটা ল্যাকটাম। বিটা ল্যাকটাম গুলো কি করে? বিটা ল্যাকটাম আর দ্য ড্রাগ দ্যাট is a cell wall synthesis inhibitor of the bacteria. Bacterial cell wall synthesis inhibitor. এবার ডিটেইলস মেকানিজম অফ অ্যাকশন আরো পরে আসবে। মানে যেটা হচ্ছে ট্রান্সপেপটাইডেস বলে একটা এনজাইম রয়েছে, ট্রান্সপেপটাইডেস এনজাইম গুলোকে ইনহিবিট করে। ঠিক আছে, এটা এখানে ইম্পর্টেন্টও নয়। ট্রান্সপেপটাইডেস ইনহিবিট অ্যান্ড ইট ইনহিবিটস দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মধ্যে যে ক্রস লিঙ্কিং থাকে সেইটাকে প্রিভেন্ট করে বা সেটাকে হতে দেয় না। সো ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা ডেফিসিয়েন্টলি প্রডিউসড হয় অ্যান্ড ইট ইজ ইজি টু লাইস। ঠিক আছে, বা প্রিডিসপোজ টু লাইসিস। তাহলে সেই জন্য অ্যামক্সিসিলিন। এবার অ্যামক্সিসিলিন ইজ এ, তাহলে কোথেকে আসে? অ্যামক্সিসিলিন ইজ এ বিটা ল্যাকটাম গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক। বিটা ল্যাকটাম থেকে আসে। এবার সার্টেন ব্যাকটেরিয়াস আর প্রডিউসিং সাচ এনজাইম দ্যাট ক্যান ব্রেক ডাউন দিস বিটা ল্যাকটাম রিং আর বিটা ল্যাকটাম যে অ্যান্টিবায়োটিক গুলো রয়েছে সেগুলোকে ব্রেক করে দিতে পারে। ঠিক আছে, এনজাইমেটিক্যালি। আর দিস আর কোন এনজাইম দিয়ে হতে পারে? দ্যাট ইজ প্রডিউসড বাই, দ্যাট ইজ দ্য এফেক্ট ইজ প্রডিউসড বাই সার্টেন বিটা ল্যাকটামেজ এনজাইমস দ্যাট ইজ প্রডিউসড বাই, মোস্ট কমনলি প্রডিউসড বাই স্ট্যাফাইলোকক্কাস। ঠিক আছে, স্ট্যাফাইলোকক্কাস কিন্তু মোস্ট কমনলি এই বিটা ল্যাকটামেজ এনজাইম গুলো তৈরি করে and they are secreting beta lactamase enzyme। ঠিক আছে, তাহলে স্ট্যাফ গুলো এটা তৈরি করছে, স্ট্যাফ মোস্ট কমনলি যেগুলো পাওয়া যায়। তাহলে এই যদি এই ক্ল্যাভিউলিনিক অ্যাসিড এটা কি করে? ক্ল্যাভিউলিনিক অ্যাসিড যেটা হচ্ছে সেটা ইট ইনহিবিট দ্য বিটা ল্যাকটামেজ এনজাইম। এরকম আরো কয়েকটা ট্যাজোব্যাক্টাম, সালব্যাক্টাম, দিস আর দ্য আদার বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কম্পোনেন্ট বলতে পারি বা ড্রাগ বলতে পারি, ক্ল্যাভিউলিনিক অ্যাসিড এগুলো। দিস আর দ্য বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। যেটা অ্যামক্সিসিলিনের সাথে যদি ক্ল্যাভিউলিনিক অ্যাসিড ইউজ করা হয় তাহলে অ্যামক্সিসিলিনের ডিগ্রেডেশনের চান্সটা কমে যাবে, বিকজ ক্ল্যাভিউলিনিক অ্যাসিড ইনহিবিট দ্য এনজাইম বিটা ল্যাকটামেজ। মানে বিটা ল্যাকটামেজ প্রডিউসিং এনজাইম প্রডিউসিং যে সমস্ত ব্যাকটেরিয়া থাকবে তার এগেইনস্টে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিট করে অ্যামক্সিসিলিন কাজ করতে পারে। তাহলে দিস ইজ এ গুড টাইপ অফ ইন্টারাকশন, ড্রাগ ইন্টারাকশন, এন্ড দিস ইজ এ ফার্মাকোডাইনামিক টাইপ অফ ইন্টারাকশন, ফার্মাকোডাইনামিক। ঠিক আছে, তাহলে এটা ইউজ করা। এবং অন্যান্য যেগুলো যে ড্রাগ গুলো আছে সেগুলো হচ্ছে সালব্যাক্টাম, ট্যাজোব্যাক্টাম, এগুলো সবকটারই কিন্তু একই টাইপের ইন্টারাকশন হবে। ঠিক আছে, বিটা ল্যাকটামেজ টাইপের দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে ফার্মাকোডাইনামিক। তো কোশ্চেন মনে হতে পারে যে ফার্মাকোডাইনামিক কেন? মানে এটা তো আর আমাদের বডির ভেতরে কিছু হচ্ছে কি, আমাদের বডির ভেতরে এই যে বিটা ল্যাকটামেজ এনজাইমটা কি আমরা তৈরি করছি? আমরা তো করছি না, এটা তৈরি হচ্ছে ব্যাকটেরিয়া তৈরি করছে। তাহলে ব্যাকটেরিয়া যদি তৈরি করে, আমাদের বডির ভেতরে এর কোনো বাড়ছে না যে বায়োঅ্যাভেলেবিলিটি বাড়াচ্ছে বা বাড়াচ্ছে বা কমাচ্ছে, সেরকম লেভেলে তো করছে না। এটা ব্যাকটেরিয়াল লেভেলে গিয়ে কাজটা হচ্ছে। আর ব্যাকটেরিয়া ইজ প্রডিউসিং দ্য এনজাইম বিটা ল্যাকটামেজ। ঠিক আছে, যে সমস্ত ব্যাকটেরিয়া প্রডিউস করছে, যে সমস্ত ব্যাকটেরিয়া প্রডিউস করবে না তাদের ক্ষেত্রে আলাদা।
ঠিক আছে, তাহলে সেই জন্য এটা মনে হয় এনজাইমেটিক্যালি ডিগ্রেডেড হচ্ছে বা এনজাইমেটিক্যালি ডিগ্রেডেড হওয়া থেকে প্রিভেন্ট করছে, বাট ইট ইজ এ ফার্মাকোডাইনামিক টাইপ অফ ইন্টারাকশন ইন দ্য ফেস অফ, মানে কি বলবো, মানে কনটেক্সটটা কি হিউম্যান বডি, তো সেই জন্য বোঝা গেল। মনেই হতে পারে এটা ফার্মাকোকাইনেটিক টাইপ অফ ইন্টারাকশন, হতেই পারে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমিপেনাম সিলাস্টাটিন। আর কি বাকি থাকছে? সেফোপিরাজোল, মরফিনাম। ঠিক আছে, imipenem. Imipenem, it is also, it is a drug from the beta lactam group of antibiotic. এটা কোন গ্রুপের ড্রাগ? অ্যামাইনো, এটা হচ্ছে পেনিসিলিনেরও নয়, সেফালোস্পোলিনেরও নয়, তারপরে হচ্ছে মনোব্যাক্টামেরও নয়, তাহলে আর কি আছে? কার্বাপেনাম। কার্বাপেনাম গ্রুপের যেগুলো আছে মেরোপেনাম, ইমিপেনাম, ডোরিপেনাম, ইরটাপেনাম, আর একটা ওরাল অ্যান্টিবায়োটিক আছে ফারোপেনাম। দিস আর দ্য কার্বাপেনাম। তাহলে মেকানিজম অফ অ্যাকশন সিমিলার, বাট ইট হ্যাজ এ ওয়াইড স্পেকট্রাম অফ অ্যাকশন। ঠিক আছে, অনেকগুলো আছে। এবার ইমিপেনামের সাথে সিলাস্টাটিন, হোয়াই সিলাস্টাটিন ইজ অ্যাডেড, মানে এটা বেনিফিশিয়াল টু দ্য পেশেন্ট। তাহলে ইমিপেনামের সাথে সিলাস্টাটিন কেন অ্যাড করা হয়? তো বিকজ ইমিপেনাম ইজ ডিগ্রেডেড বাই দ্য একটা এনজাইম। এই পেছনে আসতে রে, renal dehydropeptidase, reversible renal dehydropeptidase 1 enzyme that is present in the brush border of the renal tubular epithelium. ঠিক আছে, তাহলে সেখানে থাকছে, and that metabolizes the imipenem. আর এই সিলাস্টাটিন কি করছে? সিলাস্টাটিন inhibit the enzymatic activity of the renal dehydropeptidase 1 on imipenem. তাহলে so it increases the, বলতে পারিস, plasma concentration বলতে পারিস, and duration of action of the imipenem. ঠিক আছে, তাহলে সেই জন্য ইউজ করা হয়। গুড ড্রাগ ইন্টারঅ্যাকশন, মানে বেনিফিশিয়াল ফর পেশেন্টস। এর কি টাইপের ইন্টারঅ্যাকশন হবে? কাইনেটিক না ডাইনামিক? renal dehydropeptidase is inhibited, renal dehydropeptidase 1, reversible inhibition of the renal dehydropeptidase 1 carried out by the cilastatin. ডাইনামিক কেন হবে? এটা তো আমাদের বডিতে renal dehydropeptidase 1, এটা আমাদের that metabolizes the imipenem। ঠিক আছে, আর সেইটাকে প্রিভেন্ট করছে যে সিলাস্টাটিন, কাইনেটিক টাইপ অফ ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা রয়েছে, সবকটা বেশিরভাগই হচ্ছে তোদের এর আগের দিন ওই জন্য ইয়েগুলো পড়াইনি। সেফোপেরাজোন অ্যান্ড ওয়ারফারিন। ওয়ারফারিন কি টাইপের ড্রাগ? ভিটামিন কে অ্যান্টাগনিস্ট। ভিটামিন কে অ্যান্টাগনিস্ট। ভিটামিন কে ইজ রেসপন্সিবল ফর activation of the factor 2, 7, 9 and the 10. These are the clotting factor. তাহলে হিমোস্ট্যাসিসের জন্য এগুলো দরকার, তাই তো? হিমোস্ট্যাসিস, তার মানে এই ওয়ারফারিন কি করছে? ভিটামিন কে ইপক্সাইড রিডাক্টেজ এনজাইমটাকে ইনহিবিট করছে। ঠিক আছে, তাহলে এটা একটা কি এফেক্ট আছে? অ্যান্টি কোয়াগুলেন্ট এফেক্ট। অ্যান্ড সেফোপেরাজোন ইজ প্রোডিউসিং, সেফোপেরাজোন কোন গ্রুপের এটা একটা অ্যান্টিবায়োটিক ড্রাগ। দিস ইজ এ অ্যান্টিবায়োটিক ফ্রম cephalosporin group of antibiotics. Cephalosporin কোথা থেকে আসছে? There is a beta lactam, and beta lactam are act via the inhibiting the cell wall synthesis of the bacteria. তাহলে এই সেফোপেরাজোনটা কি করছে? সেফোপেরাজোনের সাথে ওয়ারফারিন যদি ইউজ করে, সেফোপেরাজোন ইজ অলসো প্রোডিউসিং হাইপোপ্রোথ্রম্বিনেমিয়া। হাইপোপ্রোথ মানে প্রোথ্রম্বিন কনসেন্ট্রেশনটা কমিয়ে দেবে। তাহলে প্রোথ্রম্বিন কত নম্বর ফ্যাক্টর রে? ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2 কি কি ছিল রে? ফ্যাক্টর 2 প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন হচ্ছে ফ্যাক্টর 2, তার মানে সেটা হাইপোপ্রোথ্রম্বিনেমিয়া তৈরি করছে। সেফোপেরাজোন ইজ অলসো প্রোডিউসিং হাইপোপ্রোথ্রম্বিনেমিয়া। তাহলে ওয়ারফারিনে যদি ওয়ারফারিন এন্ড সেফোপেরাজোন যদি কো-অ্যাডমিনিস্টার করা হয়, তাহলে দেয়ার ইজ এমনিতেই ওয়ারফারিন দ্যাট ইজ অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ,
that are producing effect via the inhibit the activation of the vitamin K dependent factor like 2, 7, 9 and 10, and it is also producing hypoproteinemia by reduction of the concentration plasma concentration of the factor 2, তাই তো? তাহলে there is a increased chances of ব্লিডিংটা বেড়ে যেতে পারে, যতটা বেশি ছিল যেটুকুনি ওয়ারফারিনের জন্য হচ্ছিল তার থেকে বেশি চান্সেস অফ ব্লিডিং হতে পারে। সেখানে জুডিশিয়াসলি বা দেখাশোনা করে বা অন্যান্য প্যারামিটার বায়োকেমিক্যাল প্যারামিটার বা অন্যান্য প্যারামিটার মেজার করে ইট শুড বি গিভেন বা দেওয়ার সময় সবসময় মনিটর করা উচিত। আর লাস্ট যেটা আজকের লাস্ট সেটা হচ্ছে অ্যামিকাসিন অ্যান্ড ফিউরোসেমাইড, সবই বেশিরভাগই অ্যান্টিবায়োটিক সব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে বল ফিউরোসেমাইড কোন গ্রুপের ড্রাগ? লুপ ডায়াবেটিক্স আর হাই সিলিং ডায়াবেটিক্স, তাই তো? বলেছে লুপ ডায়াবেটিক্স এর অন্যান্য যে এফেক্ট গুলো রয়েছে নেগেটিভ এফেক্ট, যেগুলো হচ্ছে ধরা হাইপোনাট্রিমিয়া এই সমস্ত করতে পারে, পটাশিয়াম বেরিয়ে যাবে, হাইপোক্যালিমিয়া হবে, মেটাবলিক অ্যালকালোসিস হবে, ঠিক আছে, হাইপোক্লোরেমিক অ্যালকালোসিস হবে, এগুলো যা হলো। তার সাথে সাথে এই যে এর কিছু ওটোটক্সিক এফেক্টও থাকে, ঠিক আছে? ওটোটক্সিক এফেক্টের মধ্যে কি কি থাকতে পারে? টিনিটাস, মানে কানের ভেতরে এটা ভু শব্দ হচ্ছে, অনেক সময় ঝি শব্দ, এই সময় টিনিটাস হতে পারে, ভার্টাইগো হতে পারে, সেন্স অফ ফুলনেস অফ ইয়ার, মানে মনে হবে কানটা সবসময়, অনেক সময় যেগুলো হয় সিএসওমে ক্রনিক সাপারেটিভ ওটাইটিস মিডিয়া, এরপরে যখন আসবে তখন কানের ভেতরে বাস জল ফল জমলে যেগুলো যে টাইপের সেন্স অফ ফুলনেস অফ দি ইয়ার, হ্যাঁ, ভার্টাইগো, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। তার সাথে হচ্ছে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, ডেফনেস, তাহলে দিস আর দ্য সিমটমস, মানে যদি ফিউরোসেমাইড, এবার চান্সেস অফ ফিউরোসেমাইড যদি ওরালি দেওয়া হয় তাহলে এই যেগুলো ডেভেলপ করার চান্স অনেকটাই কম, ঠিক আছে? কিন্তু যদি ইন্ট্রাভেনাস অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, ইন দ্য হাই ডোজে অ্যাডমিনিস্টার করা হয়, তাহলে দেয়ার ইজ হাই চান্স অফ ডেভেলপিং দিস টাইপ অফ ওটোটক্সিক এফেক্ট, ঠিক আছে? কিন্তু হতে পারে টিনিটাস, ভার্টাইগো, sense of fullness of the ear, hearing impairment, deafness. These are the common symptoms, common ototoxic effect that are produced by the furosemide, ঠিক আছে? That is it. এবার কি কারণে হয়? মনে করা হয় যে এই যে furosemide কি করে, that is an inhibitor of the sodium potassium 2Cl minus symporter, Na+ K+ 2Cl - symporter। এই যে symporter, এটা অনেক সময় ইনার ইয়ারেও প্রেজেন্ট থাকে, they are present also in inner ear, and they are increasing the concentration of the salt in the endolymph and perilymph যে ফ্লুইড গুলো রয়েছে তার মধ্যে সল্ট কনসেন্ট্রেশন বেড়ে যায়, সেজন্য মনে করা হয় যে there is a chance of there is a toxic effect of the increased salt concentration of the neuron that surrounds the vestibule and cochlea, ঠিক আছে? তাহলে সেখানে হওয়ার জন্য এই সমস্ত সিমটম গুলো হতে পারে। এরপর নেক্সট যেটা আছে দ্যাট ইজ অ্যামিকাসিন। অ্যামিকাসিন কোন গ্রুপের ড্রাগ? দ্যাট ইজ অ্যান অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কোন গ্রুপের? অ্যামাইনো গ্লাইকোসাইডস গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক। অ্যামাইনো গ্লাইকোসাইড, তারপরে যখন পড়ানো হবে তখন আসবে অ্যামাইনো গ্লাইকোসাইড। অ্যামাইনো গ্লাইকোসাইডসে আরো অন্যান্য অ্যান্টিবায়োটিক্স রয়েছে, ঠিক আছে? অ্যামিকাসিন, জেন্টামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, কানামাইসিন, টোপ্রামাইসিন, নেটিলমাইসিন, ফ্রামাইসেটিন, দিস আর দ্য various antibiotics from the amino glycosides group, ঠিক আছে? তাহলে এই অ্যামাইনো গ্লাইকোসাইডস গ্রুপের এটা কমন সাইড এফেক্ট, এটা কোন গ্রুপের? দিস আর দ্য প্রোটিন সিনথেসিস ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগ, ঠিক আছে? প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, বাট বাকি অন্যান্য প্রোটিন সিনথেসিস ইনহিবিটর যে সমস্ত ড্রাগ অ্যান্টিবায়োটিক্স রয়েছে, all the protein synthesis inhibitor drugs are bacteriostatic drug except the amino glycoside. These are the bactericidal protein synthesis inhibitor group of drug, ঠিক আছে? অ্যামাইনো গ্লাইকোসাইডস কিন্তু প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, বাট they are bactericidal, they are producing the bactericidal effect. Other protein synthesis inhibitor are producing the bacteriostatic effect, ঠিক আছে? তাহলে এখানে অ্যামাইনো গ্লাইকোসাইডস আলাদা। এবার অ্যামাইনো গ্লাইকোসাইডস এর মধ্যে এই যে সাইড এফেক্ট গুলো আছে, এদের মধ্যে নেফ্রোটক্সিসিটি, ওটোটক্সিসিটি, নিউরোমাসকুলার ব্লকেট, দিস আর দ্য কমন সাইড এফেক্টস। মানে ওটোটক্সিসিটির মধ্যে দু টাইপের টক্সিসিটি হয়, একটা হচ্ছে ওয়ান ইজ ভেস্টিবুলার টক্সিসিটি, and that will
প্রবলেম, যেটা কি প্রবলেম তৈরি করে ভেস্টিবুলার টক্সিসিটি, আমাদের ব্যালেন্সিং এর প্রবলেম হতে পারে, ঠিক আছে। আরেকটা যেটা তৈরি করতে পারে সেটা হচ্ছে আমাদের হেয়ার সেলের অসুবিধা তৈরি করতে পারে। হেয়ার সেলের অসুবিধা হলে প্রবলেম হয় যে আমাদের শোনাতে প্রবলেম হয়, হ্যাঁ, হিয়ারিং ইম্পেয়ারমেন্টের চান্সেস থাকে। এইবার এর মধ্যে যে স্ট্রেপ্টোমাইসিন অ্যান্ড জেন্টামাইসিন, দিস আর প্রোডিউসিং মোর ভেস্টিবুলার টক্সিসিটি, অ্যান্ড কানামাইসিন, অ্যামিকাসিন অ্যান্ড এই যে তার মধ্যে অ্যামিকাসিন অ্যান্ড নিওমাইসিন, দিস আর প্রোডিউসিং মোর হচ্ছে অডিটরি ইম্পেয়ারমেন্ট, ঠিক আছে, অডিটরি ইম্পেয়ারমেন্টটা বেশি করবে, ঠিক আছে। দিস আর প্রোডিউসিং হেয়ার সেলে প্রবলেম তৈরি করবে। অ্যান্ড হেয়ার সেলে যেটা প্রবলেম তৈরি করবে সেটা হচ্ছে, প্রথমে যে প্রবলেমটা তৈরি হবে সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডসে প্রবলেম হবে। লো ফ্রিকোয়েন্সি সাউন্ড মানে যে আমাদের কমন যে চারিদিকে শব্দগুলো আছে সেই শব্দতে অতটা প্রবলেম হবে না, বা সেগুলো সবই শুনতে পাবে। কিন্তু প্রবলেম কখন হবে, যখন there is a sound is in high frequency, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডে প্রবলেম হবে। সেই জন্য অডিওমেট্রিক এক্সামিনেশন যদি ভালো করে না হয় তাহলে কিন্তু দ্যাট উইল নট বি ম্যানিফেস্টেড, বা দ্যাট বোঝা যাবে না, পেশেন্ট কমপ্লেনও করবে না খুব একটা, ঠিক আছে। তাহলে হাই ফ্রিকোয়েন্সি বাইল্যাটারাল ইরিভার্সিবল হিয়ারিং ইম্পেয়ারমেন্ট ডিউ টু অ্যামিকাসিনের জন্য হতে পারে, ঠিক আছে। তাহলে কানামাইসিন, অ্যামিকাসিন, নিওমাইসিন অ্যান্ড টোব্রামাইসিন, আর টোব্রামাইসিন ইজ অলসো এ aminoglycoside group of drug that produces the vestibular effect and মানে vestibular toxicity and hearing impairment বা auditory impairment সেম ফ্রিকোয়েন্সিতেই করে, ঠিক আছে, দুটো কম্পোনেন্টকেই একসাথে ইনভলভ করে। এবার যেটা হয় যে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হওয়ার আগে কি হতে পারে, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হওয়ার আগে যেটা প্রিসিডিং সিমটমস থাকে, আগের থেকে বোঝা যাবে কি করে, অনেক সময় হাই পিচড টিনিটাস কিছুদিন ধরে প্রেজেন্ট থাকে। হাই পিচ মানে খুব হাই পিচে, হয়তো গানের ভেতরে গো করে একটা আওয়াজ হচ্ছে, হাই পিচ, খুব হাই পিচে হচ্ছে। হাই পিচ টিনিটাস মে বি মানে প্রিসিডিং অফ দি হাই ফ্রিকোয়েন্সি হেয়ারিং সেল ড্যামেজ, হেয়ার সেল ড্যামেজ, হাই ফ্রিকোয়েন্সি যে রিসেপটিভ ক্যাপাসিটি থাকে সেটাকে ড্যামেজ করবে, ঠিক আছে, এটা গেল। এছাড়া অন্যান্য যে ভেস্টিবুলার টক্সিসিটির মধ্যে যেগুলো প্রবলেম হয়, ভেস্টিবুলার টক্সিসিটি শুরু হয় ইন্টেন্স হেডেক দিয়ে, যদি এটা এখানে রিলেটেড নয় মোটামুটি একটু বলে দিচ্ছি, যদি পুরোটাই বলছি এখন। ভেস্টিবুলার টক্সিসিটি শুরু হবে ইন্টেন্স হেডেক দিয়ে ইনিশিয়ালি, তারপরে শুরু হবে ল্যাবাইরিনথাইন সিমটম, অ্যাকিউট ল্যাবাইরিনথাইটিস। অ্যাকিউট ল্যাবাইরিনথাইটিসে কি হতে পারে, ইকুইলিব্রিয়ামে শিভায়ার প্রবলেম হতে পারে, তার সাথে কি হবে নজিয়া অ্যান্ড ভমিটিং, যেটা আমাদের সবসময় হতে পারে যে ইকুইলিব্রিয়াম মাথা মাথা ঘুরে গেলে যেটা হয় আর কি, ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে প্রবলেম হতে পারে, তার সাথে নজিয়া ভমিটিং সিভিয়ার হতে পারে, ঠিক আছে। তারপরে আরেকটা যেটা হয় যে পেশেন্ট দাঁড়াতে পারবে না, দাঁড়ালেই ও কিন্তু মাথা ঘুরতে থাকবে, দাঁড়াতে না আপরাইট পজিশনে হলেই ভার্টিগো হবে। আর এটা কি হয়, পেশেন্ট চোখ বন্ধ করে যদি বলা হয় তুমি বসো বা উঠে দাঁড়াও, পারবে না, উইদাউট দ্য ভিজুয়াল কিউ, মানে সে দেখতে পাচ্ছে, না দেখতে পেলে সে কিন্তু এই তার ইকুইলিব্রিয়ামটা এতটাই ডিস্টার্ব থাকে, সে কিন্তু উঠতে দাঁড়াতে চোখ বন্ধ করে পারবে না, উইদাউট দ্য ভিজুয়াল কিউ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাটাক্সিয়া, অ্যাটাক্সিয়া। তারপরে ক্রনিক ল্যাবাইরিনথাইটিস লেভেলে যেটা আছে সেটা হচ্ছে অ্যাটাক্সিয়া, সেটা এইরকম ধর 1-2 সপ্তাহ থাকবে, তারপরে আসবে অ্যাটাক্সিয়া। অ্যালং উইথ আর কি হতে হবে, পেশেন্ট ক্যান নট কন্ট্রোল দ্য টার্মিনেশন অফ দি মুভমেন্ট, মানে এটাকে বলা হয় মেন্টাল পাস্ট পয়েন্টিং, টার্মিনেশন অফ মুভমেন্টকে কন্ট্রোল করতে পারবে না, তার সাথে হচ্ছে অ্যাটাক্সিয়া, দিস আর দ্য কমন, ঠিক আছে। দিয়ে তারপরে এটা রিজলভ হতে প্রচুর দিন টাইম লাগে। তাহলে এটা গেল একটা ওটোটক্সিক ইফেক্ট, যদিও এটা হচ্ছে ভেস্টিবুলার টক্সিসিটি, এখানে নয়, এখানে অডিটরি টক্সিসিটিটাই মেইন, ঠিক আছে, সেটা একটা গেল। আর নেক্সট যেটা হচ্ছে নেফ্রোটক্সিসিটি, হোয়াট ইজ দ্য নেফ্রোটক্সিক এফেক্ট অফ দি অ্যামাইনোগ্লাইকোসাইডস। অ্যামাইনোগ্লাইকোসাইডস এর নেফ্রোটক্সিক এফেক্টের মধ্যে যেটা হতে পারে মাইল্ড রিডাকশন ইন দ্য জিএফআর, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কিছুটা কমবে, তার সাথে ইনক্রিজ ইন দ্য প্রোটিন ইউরিয়া, মানে প্রোটিন লস হতে থাকবে ইউরিন দিয়ে, প্রোটিন ইউরিয়া হবে। আর কি হতে পারে, আর হতে পারে হায়ালিন অ্যান্ড গ্র্যানিউলার কাস্ট ফর্মেশন হতে পারে। কাস্টিক ধরো প্যাথোলজিতে পড়েছিস কিভাবে কাস্ট ফর্মেশন হয়, সেটা হায়ালিন অ্যান্ড গ্র্যানিউলার কাস্ট ফর্মেশন হতে পারে, অ্যান্ড মাইল্ড ইনক্রিজ ইন দ্য প্লাজমা সেরাম ক্রিয়েটিনিন লেভেল। দিস আর দ্য নেফ্রোটক্সিক এফেক্ট অফ দি অ্যামিকাসিন, বা বলতে পারিস অ্যামাইনোগ্লাইকোসাইডস এর হতে পারে, ঠিক আছে। তাহলে এই যে যদি এবার দেওয়া হয় যে ফিউরোসেমাইড along with যদি দেওয়া হয় অ্যামিকাসিন, তাহলে there is a increased chances of the nephro, and furosemide also has some nephrotoxic effect when it is used in long duration.
বা ইন্ট্রাভেনাস হাই ডোজ প্রচুর দিন ধরে প্রলং মানে ডোজ অ্যান্ড ডিউরেশন অফ দ্য থেরাপির উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এই জন্য অ্যামিগাসিন অ্যান্ড ফুরোসেমাইড কম্বিনেশন শুড বি অ্যাভয়েডেড, বা যদি দেওয়া হয় তাহলে বারবার অডিওমেট্রিক এক্সামিনেশন অ্যান্ড রেনাল প্যারামিটার গুলো দেখে নেওয়া উচিত, ঠিক আছে। রেনাল প্যারামিটার গুলো দেখে নেওয়া উচিত, ঠিক আছে। এইটা গেল আজকের যেগুলো। এবার এর মধ্যে এটা কি টাইপের ইন্টারঅ্যাকশন হলো রে, কাইনেটিক না ডায়নামিক? ডায়নামিক ফার্মাকো ডায়নামিক টাইপ অফ ইন্টারঅ্যাকশন। আচ্ছা, এর আগের দিন যেগুলো যেগুলো ছিল কি কি ছিল? একটা হচ্ছে তোদের ইনসুলিনের সাথে একটা ছিল গ্লিমেপিরাইড, ইনসুলিনের সাথে ছিল বিটা ব্লকার, আর একটা বিটা ব্লকারের সাথে ছিল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, হ্যাঁ, মানে ভেরাপামিন। এইটা গেল কটা হলো? তাহলে হলো 3টে 11টা। আর কি কি ছিল দেখে নিই তো। আর হচ্ছে অ্যাসপিরিনের সাথে মনে হয় ওয়ারফারিন ছিল একটা, ক্লোপিডোগ্রালের সাথে ওমেপ্রাজল, অ্যান্টাসিডসের সাথে সুক্রালফেড। তাহলে কটা হলো? আর আমি তো 16টা, সেটাই বলছি। এর আগের দিনের গুলো বলে দিই। এই তো হয়ে গেল মনে হচ্ছে। ইনসুলিনের সাথে বিটা ব্লকার মানে নন সিলেক্টিভ বিটা ব্লকার মেইনলি, ঠিক আছে। ইনসুলিনের সাথে প্রোপ্রানোলল নন সিলেক্টিভ বিটা ব্লকার, ইনসুলিনের সাথে বিটা ব্লকার, ইনসুলিনের সাথে গ্লিমেপিরাইড, বিটা ব্লকারের সাথে আবার ভেরাপামিন। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মানে কার্ডিও সিলেক্টিভ বলতে পারিস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। কোন গ্রুপ রে? নন ডিএইচপি বলবি না।